বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে। বিলেত থেকে মাসিমা এখনো পৌঁছননি। কি মনে হচ্ছে, কোনো বাঙালি বাড়ির সাধারণ কথোপকথন? না, এগুলো কোনোটাই সাধারণ কথোপকথন নয়। এই প্রতিটা বাক্যই আসলে এক একটি কোড। কিসের? 1968 থেকে 1969 সালের মধ্যে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মহানগরীতে দিনে দুপুরে হয়ে যাওয়া পরপর কয়েকটি দুর্ধর্ষ ডাকাতির কোড হিসেবে ব্যবহার হতো এই কোড। তবে এই ডাকাতির পেছনের মাস্টার মাইন্ড কে ছিলেন জানেন? তার আবার বহু পরিচয়। বিপ্লবী, ফিল্ম প্রযোজক, নাকি গরিবের রবিনহুড? কার কথা বলছি বুঝতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। কথা হচ্ছে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ডান হাত অনন্ত সিংয়ের। ভাবছেন হঠাৎ একজন বিপ্লবী কি করে হয়ে উঠলেন ডাকাতির মাঠা? তাহলে শুনতে থাকুন পুরো গল্পটা। সালটা 1903। ব্রিটিশ রাজের অধীনস্থ চট্টগ্রামে জন্ম হয় আমাদের আজকের গল্পের নায়ক অনন্ত সিংয়ের। যদিও মূল অরিজিন আগ্রা, তবে সময়ের স্রোতে অনন্তের গোটা পরিবার তখন চট্টগ্রাম নিবাসী। চট্টগ্রামে স্কুল পড়ুয়া অনন্তের প্রথম থেকেই ঝোঁক বিপ্লবীদের কার্যকলাপের দিকে। সদ্য 18-র অনন্ত তাই অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দুবারও ভাবে না। এই মনোভাবনা থেকেই স্কুলে পড়তে পড়তেই একদিন পরিচয় মাস্টারদার সাথে। বুদ্ধিমত্তা, সাহস আর মাতৃভূমির প্রতি ভালোবাসার কারণে খুব অল্প সময়ই মাস্টারদার ডান হাত হয়ে ওঠেন অনন্ত। স্কুল জীবনে থাকতেই বোম বাঁধায় হাতেখড়ি হয়ে যায় অনন্তের। বিপ্লবীদের জন্য বোম ও কার্তুজ তৈরি করতেন অনন্ত। অনন্তের এই বোম বাঁধার টেকনিক ছড়িয়ে পড়ে গোটা দেশে। এরপর একেবারে পড়াশোনা ছেড়ে দিয়ে দেশোদ্ধারের কাজে নেমে পড়েন তিনি। নাম লেখান তার মাস্টারদার দলে। বিপ্লব করতে প্রয়োজন অর্থের, এই কথা প্রথমেই বুঝেছিলেন সূর্য সেন। খালি হাতে যে স্বাধীনতা আসবে না, তাই মাস্টারদার এই অর্থনৈতিক চিন্তা দূর করতে নিজের হাতেই অসম বাংলা রেলওয়ে কোম্পানি লুটে নীল নকশা তৈরি করে ফেলেন অনন্ত সিং। যদিও শেষ মুহূর্তে এই প্ল্যান বানচাল হয়ে যায় পুলিশি আক্রমণে। এরপর বহু দিন পাহাড়ে আত্মগোপন করতে বাধ্য হন অনন্ত। পরে কলকাতা আসতে গিয়ে শেষমেশ পুলিশের হাতেই আটক হন তিনি। ফের একবার 1924-এ এরকমই বিপ্লবী কার্যকলাপ চালাতে গিয়ে ধরা পড়ে 4 বছরের জেলও খাটতে হয় এই তরুণ বিপ্লবীকে। তবে জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই ফের নিজের পুরনো লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়েন অনন্ত। তবে এবার খানিকটা ঘুর পথে। আদপে প্রথম থেকেই অনন্ত অত্যন্ত দূরদর্শী ছিলেন, তবে তিনি জানতেন পুলিশ তার উপর কড়া নজর রাখবে। তাই সরাসরি বিপ্লবী কর্মকাণ্ডে না জড়িয়ে চট্টগ্রামে গিয়ে খুলে বসেন এক সাধারণ জিমন্যাসিয়াম। বাইরে থেকে দেখতে অতীব সাধারণ এই জিমন্যাসিয়াম আসলে ছিল একখানা মুখোশ। এই জিমন্যাসিয়ামের আড়ালেই আসলে ছাত্র ও তরুণদের বিপ্লবী ধর্মে দীক্ষিত করতে শুরু করেন অনন্ত। এই জিমন্যাসিয়াম হয়ে ওঠে বিপ্লবী কার্যকলাপ, গোপন মিটিংয়ের ডেরা। এখানে বসেই বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ছক কষেন অনন্ত। আর তার সুদক্ষ দল ও দুর্ধর্ষ পরিকল্পনার জেরেই সফলতা প্রায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এমনকি এই ঘটনার পর মধ্য গগনে থাকা ব্রিটিশ আমলেও 4 দিনের জন্য ব্রিটিশ রাজশাসন থেকে স্বাধীনতা পেয়েছিল মাস্টারদার সাধের চট্টগ্রাম। ভাবতে পারছেন, ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা? এই অসাধ্য সাধন করে দেখিয়েছিলেন সূর্য সেনের উত্তরসূরি অনন্ত ও তার দলবল। যদিও সেই সুখ খুব বেশি দিন সয়নি কারোর কপালে। চট্টগ্রামের ওপর তাদের নিয়ন্ত্রণ হাতছাড়া হলে বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে চন্দননগরে আশ্রয় নিয়েছিলেন তিনি। ওদিকে সহকর্মীদের আটক হওয়ার খবর তাকে বিচলিত করে তোলে, তাই নিজে থেকেই আত্মসমর্পণ করেছিলেন তিনি। যদিও তার পেছনেও ছিল অন্য এক মাস্টার মাইন্ড প্ল্যান। ওদিকে তখন চট্টগ্রাম লুণ্ঠন নিয়ে আদালতে মামলা চলছে প্রতিনিয়ত, আর এদিকে কারাগারে বসেই প্রত্যেকদিন ডায়নামাইট বানাচ্ছেন অনন্ত। জেলে বিস্ফোরণ ঘটিয়ে সহযোদ্ধাদের বাঁচাতেই এই উদ্যোগ নেন তিনি। যদিও দেয়ালে ডায়নামাইট বসাতে গিয়ে ধরা পড়ে যান অনন্ত। তবে অনন্ত সিংয়ের এই কাজে রীতিমতো ভয়ের সৃষ্টি হয় ইংরেজ শাসকদের মনে। এরপরেই বিপ্লবীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয় ব্রিটিশরা। চট্টগ্রাম মামলায় অভিযুক্তদের ফাঁসির বদলে শেষ পর্যন্ত কালা পানি দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজ। সেখানে গিয়ে আমরণ অনশন শুরু করেন অনন্ত। এরপর রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মধ্যস্থতায় দেশের একটি জেলে পাঠিয়ে দেওয়া হয় অনন্তকে। অনন্ত সিং বলতেন, টেল মি হোয়াট টু ডু, হাউ টু ডু ইট মাই হেডেক। সবসময় নিজের একদম অন্যরকম স্ট্র্যাটেজিতে ভর করে এগিয়ে গিয়েছেন এই বিপ্লবী। শেষ পর্যন্ত 1946 সালে জেল থেকে ছাড়া পান এই বিপ্লবী। জেলে থাকতে থাকতেই তার ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শে বিপুল পরিবর্তন আসে। মার্ক্সীয় সাহিত্য ও দর্শন পড়ার দস্তুর সমাজতান্ত্রিক রাজনীতিকেই বেছে নেন অনন্ত। জেল থেকে বেরোনোর পর কমিউনিস্ট পার্টিতে নতুন করে যোগদানও করেন তিনি।
তবে ধীরে ধীরে কমিউনিস্ট পার্টির বিভিন্ন সিদ্ধান্ত ও মতাদর্শগত বিরোধিতার কারণে পার্টি থেকে নিজেকে সরিয়ে নেন। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা প্রায় বিফলে যেতে থাকে। 1962 সালে ফের একবার বিপ্লব ঘটানোর ভাবনা চিন্তা শুরু করেন অনন্ত। আর এই ভাবনা থেকেই জন্ম নেয় আল্ট্রা লেফট রেভলিউশনারি কমিউনিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, ওরফে RCCI। আর এরপরেই এক 59 বছরের বৃদ্ধ লোকের প্ল্যান ঘাম ছুটিয়ে দেয় কলকাতা পুলিশের। বিপ্লব করতে অর্থের প্রয়োজন। ফের সেই তাগিদে নতুন করে ব্যাংক লুটের ছক কষেন অনন্ত। 1968 সালের 1 জুন পার্ক স্ট্রিট পোস্ট অফিসে গান পয়েন্টে রেখে প্রায় 4 লাখ টাকা লুট করে একদল ডাকাত। এর ঠিক 9 মাসের মধ্যে আলিপুরের 2টি ব্রাঞ্চ ও পার্ক স্ট্রিটের স্টেট ব্যাংক থেকে সবসময় 12 লাখ টাকা লুট করে এই ডাকাতরা। ডাকাতদের প্ল্যানিং ও ডাকাতি করার পদ্ধতি দেখে রীতিমতো ধাঁধায় পড়ে যায় পুলিশ। এই ডাকাতের দল প্রথমেই নিজেদের ডাকাত নয়, বরং বিপ্লবী বলে পরিচয় দিয়ে ডাকাতি শুরু করত। এরপরেই উপস্থিত সকলের মধ্যে এক লিফলেটও বিলি করত। এই গোটা ডাকাত দল ভীষণ জটিল এক সিগন্যাল ব্যবহার করত, যার উপর ভর করে ডাকাতি শুরু করার যে গোপন অর্থ সেটা উদ্ধার করতে কালঘাম ছুটে যায় পুলিশ বাহিনীর। শেষ পর্যন্ত লিফলেট ও চুরি করার পদ্ধতির উপর ভিত্তি করেই পুলিশের সমস্ত সন্দেহের তীর গিয়ে পড়ে অনন্ত সিংয়ের ওপর। 1969 সালে পুলিশের হাতে গ্রেফতার হন অনন্ত ও তার সাগরেদরা। তবে যদি বলি এই আপাদমস্তক বিপ্লবী রেভলিউশনে বিশ্বাসী অনন্ত সিংয়ের আরও একটি পরিচয় রয়েছে, খুব অবাক হবেন কি? জমালয় জীবন্ত মানুষ। বাংলা চলচ্চিত্রের হাস্যরসে ভরপুর এই সিনেমাটি কম বেশি সবাই দেখেছেন, না দেখলেও অন্তত নাম শুনেছেন। হাম হাম গুড়ি গুড়ি নৃত্যে স্বর্গের অপ্সরাদেরও কোমর দোলাতে হয়েছিল এই সিনেমাটিতে। দুপুর মানেই ভানু বন্দ্যোপাধ্যায়ের এই অনবদ্য সৃষ্টিতে পেটে খিল ধরেছে বহু বাঙালির। কি ভুল বলছি না তো? তবে এই সিনেমার প্রযোজক কে তা জানা আছে? আমিই বলছি, এই সিনেমার প্রযোজক হলেন বিপ্লবী অনন্ত সিং। একসময় বাংলা চলচ্চিত্রের প্রযোজকের তালিকাতেও নাম ছিল তার প্রযোজিত বেশ কয়েকটি চলচ্চিত্রের মধ্যে বাঙালির মনে জায়গা করে নিয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনীত এই চলচ্চিত্রটি। 1958 সালে মুক্তি পায় এই চলচ্চিত্রটি। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি ট্রান্সপোর্টের ব্যবসাতেও নাম লেখান অনন্ত। তার অনুগামীদের মতে আসলে এই ব্যবসাগুলিই ছিল অনন্তের ছদ্মবেশ। এই ব্যবসাগুলোর মাধ্যমেই সমাজের বিভিন্ন স্তরে মিশে যেতেন অনন্ত, আবার গোপনে ছক কষতেন বিপ্লবের। একসময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনার সঙ্গে যোগ থাকার কারণেই ডাকাতির ঘটনাগুলির বিশ্লেষণ করে পুলিশ অনন্ত সিংয়ের প্রতি সন্দেহ আরও বাড়িয়ে দেয়। পুলিশের ধারণা এই ডাকাতটি কোনো মাস্টার মাইন্ড ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। আর সেই কারণেই দীর্ঘ 8 বছর স্বাধীন দেশেও তাকে কারারুদ্ধ করে রাখা হয়। সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর 1979 সালের 25 জানুয়ারি চলে যান না ফেরার দেশে। আচ্ছা বলুন তো, এমন একজন দূরদর্শী মানুষ আসলে বিপ্লবী নাকি ডাকাত, নাকি আসলে আমজনতার রবিনহুড? কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অনন্ত সিংয়ের এই গল্প। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।